জিনিসটা কি অল্টারেশন অফ জেনারেশন, ঠিক আছে। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কি জানিস তো? হ্যাপ্লয়েড মানে এন আর ডিপ্লয়েড মানে 2n, বারবার বলেছি তাই না? তাহলে দেখ, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু আর ডিপ্লয়েড রেণুধর জনুর চক্রাকার আবর্তনকেই কি বলা হয়? জনুক্রম বলা হয়। মানে আমাদের কি হয় বল, আমরা তো সবসময় 2nই থাকি, কিন্তু যখন সৃষ্টি হয়, তোর ওই জনন কোষগুলো সৃষ্টি হয়, সেই দশাটায় খালি কি হয়, এন অবস্থা থাকি আমরা, তাই না? ওগুলা আমরা বাবা মা মায়ের দেহেই এন আকারে থাকি, তারপরে আমরা আবার 2n আকারে জন্মই নেই, 2n আকারে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জীবে কি দেখা যায় যে ওরা মানে 2n হিসাবে জীবনের কিছুটা অংশ কাটায়, আবার এন হিসাবেও জীবনের কিছুটা অংশ স্বাধীনভাবে কাটায়, ঠিক আছে। 2n হিসাবেও স্বাধীনভাবে কিছুটা কাটায়, এন হিসাবেও স্বাধীনভাবে কিছুটা কাটায়। আমাদের কি হচ্ছিল, আমরা 2n হিসাবে স্বাধীনভাবে কাটাচ্ছি, কিন্তু এন হিসাবে যখন আমরা থাকি তখন কি বাবা মায়ের দেহের মধ্যে থাকি, তাই না, জননকোষ হিসাবে। তো এই যে যারা 2n আর এন হিসাবে স্বাধীনভাবে কাটায় পৃথিবীতে জীবনের কিছুটা অংশ, এই চক্রাকার যে পরিবর্তন, এটাকে কি বলা হচ্ছে? জনুক্রম বলা হচ্ছে। কখনো 2n কখনো n। আর রেণু কি হয়? রেণু মানে কি, যেটার থেকে তোর জননকোষ সৃষ্টি হয়, সেটা কি সবসময় 2nই হবে। আর জননকোষ মানে কি, লিঙ্গধর, যেটা জননকোষ মানে লিঙ্গধর জনু বলা হয় সেটাকে, ঠিক আছে। সেটা সবসময় কি হবে? n হবে। জননকোষ তো nই হয়, তাই না? আর জননকোষ যেটা থেকে সৃষ্টি হচ্ছে সেটা 2n হয়। রেণু থেকে জননকোষের সৃষ্টি হয় জন্য রেণুধর জনু সেটা হচ্ছে 2n। আর যেটা লিঙ্গধর জনু, ঠিক আছে, সেটা হচ্ছে n। লিঙ্গধর জনু মানে যেটায় শুধু n থাকবে। উদ্ভিদের ক্ষেত্রে জনুক্রম স্পষ্টভাবে বুঝতে পারা যায়। উদাহরণস্বরূপ কি বলেছে? ফার্নের জনুক্রমটি চিত্রসহ সংক্ষেপে দেখানো হলো। এই দেখ ফার্নের জনুক্রম এটা, ঠিক আছে। প্রথমে আমরা ছবিটা দেখে নিই। এখানে কিছুটা অংশ কি আছে? রেণুধর বা 2n, আর কিছুটা অংশ কি আছে? লিঙ্গধর বা n। এই যে এখান থেকে এই দাগটা, এই দাগের বাদিকে কি সব 2n, ওই জন্য এটা কি হয়ে গেল? রেণুধর। আর এদিকে কি হয়ে গেল? n, সব কিছু n, সেই জন্য এটা কি হয়ে গেল? লিঙ্গধর, তাই না? এবার দেখ, রেণুধর যেটা মানে 2n সবার প্রথম কোষ কি হয়? 2n এর সবসময় জাইগোট, তাই না? প্রথম 2n কোষটাকে কি বলা হয়? স্পার্ম আর ওভাম মিলে যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় জাইগোট। জাইগোট একটাই কোষ যেটা প্রথম সৃষ্টি হয়। তাহলে নিষেকের পর কি হবে? নিষেক মানে ওই দুটা জননকোষ যখন মিলিত হবে সেটাকে বলা হয় নিষেক। সেখানে কি হলো? জাইগোট উৎপন্ন হলো। জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ উৎপন্ন হলো। তারপর উদ্ভিদটা পরিণত হয়ে কি স্পোরোফিল তৈরি হলো তাতে। তারপরে রেণুস্থলী তৈরি হলো। রেণুস্থলীতে রেণু থাকলো, 2n রেণু, তাই না? বোঝা গেল? তাহলে কি হলো? জাইগোট থেকে গাছটা বড় হলো, বড় হয়ে রেণু তৈরি হলো, রেণুস্থলীতে রেণু তৈরি হলো, হয়ে গেল। তারপর কি হচ্ছে? যখন রেণু উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপন্ন হওয়ার সময় n হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখ, রেণুধর জনুতে কিন্তু রেণুটা নেই, রেণুটা আছে লিঙ্গধর জনুতে। কোথায় আছে? লিঙ্গধর জনুতে। কারণ রেণুটা কি? n, আর রেণু মাতৃকোষ কি ছিল? 2n, তাই না? আচ্ছা, এবার কি বলেছে এখানে? প্রোটোনিমা মানে কি হচ্ছে? ওই একটা n থেকে যে ছোট্ট গাছটা তৈরি হচ্ছে, যেখানে শুধু nই থাকছে, সেটাকে বলছে প্রোটোনিমা। তারপরে কি? লিঙ্গধর উদ্ভিদ বা প্রোথ্যালাস, ঠিক আছে। প্রোথ্যালাসের মধ্যে থেকে কি তৈরি হচ্ছে? n থেকেই কোনোটা n শুক্রাণু তৈরি করছে, কোনোটা n ডিম্বাণু তৈরি করছে। এরা আবার মিলিত হয়ে কি হয়ে গেল? জাইগোট তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো? প্রথমে প্রোটোনিমা, তারপর লিঙ্গধর উদ্ভিদ বা প্রোথ্যালাস, প্রোটোনিমার পর প্রোথ্যালাস, তারপর কি হয়ে গেল? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে আবার ওইদিকে জাইগোট তৈরি হয়ে গেল। বোঝা গেল? তাহলে এখানে কি ছিল? জাইগোট, তারপর পরিণত উদ্ভিদ ছিল, ঠিক আছে, পরিণত রেণুধর উদ্ভিদ যেটাকে বলে। তারপর কি ছিল? রেণুস্থলী। এখানে 3টা ছিল। আর এখানে কি? রেণু,
তারপরে কি প্রোটোনিমা, তারপরে প্রোথ্যালাস। এবার প্রোথ্যালাস থেকে সহজেই যেরকম হয় সব জীবের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, আর এখান থেকে কি হয়ে যায়, মিলিত হয়ে জাইগোট তৈরি হয়ে যাবে আবার। ফার্নের যৌনক্রম। ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যৌনক্রম স্পষ্টভাবে বোঝা যায়। যৌনক্রমে ডিপ্লয়েড 2n রেণুধর যৌন এবং হ্যাপ্লয়েড n লিঙ্গধর যৌন চক্রাকারে আবর্তিত হয়। যে উদ্ভিদটি রেণু ধারণ করে তাকে কি বলা হয়, রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইট বলা হয়। উদ্ভিদের এই দশাটিকে রেণুধর যৌন বলা হয়। বোঝা গেল? যেটা রেণু ধারণ করবে তাকে কি বলা হয়, রেণুধর দশা। আর রেণুটা n, কিন্তু রেণু ধারণকারী যেটা সেটা কি, সেটা তো 2n। যে গাছটার মধ্যে রেণু তৈরি হচ্ছে সেটা তো 2n থেকেই তো n তৈরি হবে, তাই না? আচ্ছা, এবার কি বলছে, ইংলিশ নামগুলোও কিন্তু মনে রাখতে হবে। স্পোরোফাইট বলা হয়, ঠিক আছে? রেণু মানে স্পোর, ওখান থেকে মনে রাখতে হবে রেণুধর মানে ইংলিশে স্পোরোফাইট। এবার কি মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে, এখানে দেখ মিওসিস হচ্ছে কিন্তু, ঠিক আছে? অযৌন জনন তবু মিওসিস হচ্ছে। মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে রেণুধর যৌনুর রেণুমাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় এবং রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়ামে সেগুলি সঞ্চিত থাকে, ঠিক আছে? বোঝা গেল? রেণুমাতৃকোষ থেকে কী হচ্ছে, রেণু তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে, আর সেগুলো কোথায় সঞ্চিত থাকছে, স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলীতে। এবার রেণুধর মানে রেণুধর দশার প্রথম কোষ, যেটাকে রেণু বলা হচ্ছে। আর এখানে তোর এই কোথায় গেল, হ্যাঁ, অঙ্কুরিত হয়ে অপরিণত লিঙ্গধর উদ্ভিদ বা প্রোটোনিমা তৈরি করে। বোঝা গেল? এই যে রেণু আছে এটা লিঙ্গধর দশার প্রথম কোষ হবে। হ্যাঁ, এটা ভুল লেখা আছে। আচ্ছা, এখানে লিঙ্গধর হবে এল। এটা কি লিঙ্গধর দশা? তো লিঙ্গধর জন্য তো এটার প্রথম কোষ কি আছে, রেণু, তাই না? তো এটা এই জায়গাটায় ভুল লিখেছে। আচ্ছা, রেণু লিঙ্গধর দশার প্রথম কোষ অঙ্কুরিত হয়ে অপরিণত লিঙ্গধর উদ্ভিদ বা প্রোটোনিমা তৈরি করে। এই প্রোটোনিমা থেকে পরিণত লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইটের সৃষ্টি হয়। তাহলে ইংলিশে কি বলছে, লিঙ্গধর উদ্ভিদকে এন যে উদ্ভিদ তাকে গ্যামেটোফাইট বলছে। ফার্নের এই লিঙ্গধর দশাটিকে প্রোথ্যালাস বলা হয়। সহবাসী লিঙ্গধর উদ্ভিদ অ্যান্থেরেডিয়ামে উৎপন্ন শুক্রাণু আর আর্কিগোনিয়ামে উৎপন্ন ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে কি অ্যান্থেরেডিয়ামে কি তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে, আর আর্কিগোনিয়ামে কি তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে। বোঝা গেল? এরা মিলিত হয়ে কি জাইগোট উৎপন্ন করবে। আর জাইগোট কার প্রথম কোষ, রেণুধর দশার প্রথম কোষ, ঠিক আছে? জাইগোট লিঙ্গধর দশার প্রথম, আবার এখানে কি লিখেছে, লিঙ্গধর দশার, এখানে উল্টা লিখে দিয়েছে, এখানে রেণুধর হবে। রেণুধর দশার প্রথম কোষ থেকে ওই ধরটা বইটা ঠিক আছে না? আচ্ছা, পুনরায় রেণুধর উদ্ভিদ তৈরি হয় এবং যৌনক্রমটি চলতে থাকে। বোঝা গেল সাইকেলটা কীভাবে চলতে থাকবে এখানে? আচ্ছা, ফার্নের জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যৌন প্রায় সমান গুরুত্বপূর্ণ, তাই একে ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম বলা হয়, ঠিক আছে? ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম বলা হয়। ডিপ্লোবায়োন্টিক কেন বলা হচ্ছে, কারণ দুটোই সমানভাবে চলছে, সমান গুরুত্বপূর্ণ দুটোই। এনটাও যতটা গুরুত্বপূর্ণ, 2nটাও ততটাই গুরুত্বপূর্ণ, ওই জন্য তাই কি বলা হচ্ছে, ডিপ্লোবায়োন্টিক বলা হচ্ছে। বোঝা গেল? হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রম কাকে বলা হয় ওটাও পড়ে নি তাহলে। যে যৌনক্রমে হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড দশার যে কোনো একটি গুরুত্বপূর্ণ আর দীর্ঘস্থায়ী, আরেকটা খুব ক্ষুদ্র অংশ হয়, ঠিক আছে? বেশিরভাগ সময়টাই 2n থাকছে, ধর এনটা খুব কম সময় থাকছে, অথবা উল্টোটা যে এন বেশিরভাগ সময় থাকছে, অল্প সময় তো 2n থাকছে, তাহলে সেগুলোকে কি বলবো আমরা, হ্যাপ্লোবায়োন্টিক যৌনক্রম। বোঝা গেল? ডিপ্লোবায়োন্টিক মানে দুটাই সমান গুরুত্বপূর্ণ। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের মতো কিন্তু না জিনিসটা। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড মিলে যৌনক্রম তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অল্টারনেশন করে যৌনক্রম তৈরি হচ্ছে। এখন হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের মধ্যে দুটাই যখন সমান গুরুত্বপূর্ণ তখন সেটাকে বলবো ডিপ্লোবায়োন্টিক,
ঠিক আছে। আর হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের মধ্যে যদি যে কোনো একটা তোর বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় তখন সেটাকে বলবো হ্যাপ্লোবায়োন্টিক। বোঝা গেল? এখানে তো হ্যাপ্লো ডিপ্লোবায়োন্টিক দুটোই একসাথে আছে নামটা। হ্যাপ্লো ডিপ্লোবায়োন্টিক আছে, আচ্ছা সমান দশ। হ্যাঁ হ্যাপ্লো ডিপ্লোবায়োন্টিকও হয়, এই বইয়ে যে কেন দেয়নি ওটা আমি জানি না। কোনটা? হ্যাঁ এটাই ভুলভাল আছে মনে হচ্ছে। দেখি এখানে কি বলেছে। কোন রাইটারের বই? আরে এটা ডিটেইলে ছিল 11-12-এ, আমার তো মনে নেই এখন। ঠিক আছে আমি পরে দেখে বলে দেবো। আমার যতদূর মনে হচ্ছে এটা হ্যাপ্লো ডিপ্লোবায়োন্টিকই বলা হয় এটাকে, ঠিক আছে। প্রান্তিকেই ঠিক আছে মনে হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ না এটাও একটা লজিক হচ্ছে যে দুটো সমান গুরুত্বপূর্ণ জন্য ডিপ্লো আর এটা যে কোনো একটা জন্য হ্যাপ্লো। কোন লজিকটা ঠিক ওটা আমি পরে দেখে বলবো। আচ্ছা, জনুক্রমের গুরুত্ব, ঠিক আছে। জীবদেহে ক্রোমোজোম তথা জেনেটিক বস্তুর ভারসাম্যের জন্য ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড দশার চক্রাকারে আবর্তন প্রয়োজন, এটা তো আমরা জানি। বোঝা গেল, অযৌন জনন হয়ে গেল। এবার কি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সাধারণত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ফুলের দ্বারা যৌন জনন ঘটে, তাই ফুলকে কি বলা হয়? উদ্ভিদের জননাঙ্গ বলা হয়। ফুলের সীমিত বৃদ্ধিযুক্ত ফুল কি? ফুল জিনিসটা কি? ফুল উদ্ভিদের সীমিত বৃদ্ধিযুক্ত, ঠিক আছে, পরিবর্তিত বিটপ যা যৌন জননের দ্বারা বংশ বিস্তারে সাহায্য করে। বোঝা গেল ফুল কি? এবার কি বলছে? ফুলের গঠনগত অংশসমূহ। একটি আদর্শ ফুলে কটা স্তবক থাকে? 4টা। বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো তো মুখস্থ সবার, তাই না? এদের মধ্যে বৃতি আর দলমণ্ডল জননে অংশ নেয় না, তাই এদের সাহায্যকারী স্তবক বলা হয়। কিন্তু পুংস্তবক আর স্ত্রীস্তবক কি জননে অংশ নেয়, এদেরকে বলা হয় জনন স্তবক। বোঝা গেছে? এবার কি ফুলের এই 4টি স্তবক পুষ্পাক্ষ বা থ্যালামাস নামক সংক্ষিপ্ত ও স্ফীত অংশের ওপর সজ্জিত থাকে। তাহলে এই ফুলের এটা হচ্ছে কি গোড়াটা, এখানে কি আছে? একটা বল থ্যালামাস আছে, এই জায়গাটার নাম থ্যালামাস বা পুষ্পাক্ষ। এটার উপরে 4টা লেয়ার থাকবে। তো একটা থাকবে বৃতি, তাই না? বৃতি, তারপরে কি থাকবে? দলমণ্ডল, আর এদের ভেতরে কি থাকবে? পুংকেশর পুংস্তবক থাকবে আর স্ত্রীস্তবক থাকবে, তাই না? দেখ বৃতি বা ক্যালিক্স, এটি ফুলের বাইরে পুষ্পাক্ষের সর্বনিম্ন স্থানে যুক্ত সবুজ বর্ণের স্তবক। বৃতির প্রতিটি ছোট পাতার মতো অংশকে কি বৃত্তাংশ বলা হয়। বোঝা গেল? এক্ষেত্রে বৃতির নিচে উপবৃতি থাকে অনেক ক্ষেত্রেই, ঠিক আছে। যেমন জবা ফুল, এই যে এটাকে কি বলা হচ্ছে? ছবি দেখতে পাচ্ছি, সেটা বৃতি। আর এগুলা কি? বৃতির বৃত্তাংশ। আর বৃতির নিচেও বৃতির মতো যেটা দেখতে আছে সেটা কি? উপবৃতি। বোঝা গেল? জবা ফুলে তো দেখেইছিস বৃতির নিচেও যেটা থাকে সেটাকে কি বলা হয়? উপবৃতি। আর নিচেরটা কি? পুষ্পবৃন্ত। আচ্ছা, বৃতি সালোক সংশ্লেষে সক্ষম, ভেতরের স্তবকগুলিকে রক্ষা করে এবং কিছু ক্ষেত্রে রঙিন ও আকর্ষণীয় হওয়ায় পতঙ্গদের আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। পরাগযোগ মানে কি বল? পরাগযোগ মানে ওই ডিম্বাণু আর শুক্রাণুর যে মিলনটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি? পরাগযোগ। ঠিক আছে? হ্যাঁ, এবার কি বলেছে? ওটাকে নিষেক বলছে। ওটাকে কি বললাম? পরাগযোগ। পরাগযোগ মানে ওই ওই পুংকেশর থেকে, পুংকেশর মানে, আচ্ছা আমরা পরে ডিটেলে পড়বো তখন ভালো করে বলবো। এখন দেখে রাখ, এই যে এই ছবিটার যে এখানে যে আছে, ঠিক আছে, এখানে তোর এখান থেকে এখানে আসবে, ঠিক আছে, এখান থেকে এখানে আসবে পরাগরেণুগুলো। পরাগরেণুর এখান থেকে এখানে আনার কাজটা কে করবে? পতঙ্গটা করবে। সেটাকেই ডিম্বাণু এটার ভেতরে থাকবে, ঠিক আছে। এখান থেকে পরাগরেণুগুলো এখানে আসবে, এসে তারপর এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে
পরে ফল, ফলের বীজ এসব তৈরি করবে। তো এই যে এখান থেকে যে এখানে যাচ্ছে এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? পরাগযোগ। যোগ। পরাগযোগ। আর এখানে যে মিলনটা হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণু সেটাকে কি বলা হচ্ছে? নিষেক। নিষেক। আচ্ছা, দলমণ্ডল বা করল্লা। বৃতির ভেতরে অবস্থিত ফুলের বর্ণময় দ্বিতীয় স্তবকটিকে কি বলা হয়? দলমণ্ডল বলা হয়। আর দল কি? দলমণ্ডলের পৃথক অংশগুলোকেই কি বলা হয়? দল বা পাপড়ি। এগুলি সুগন্ধযুক্ত ও বর্ণময় হওয়ায় পতঙ্গকে আকৃষ্ট করে ও পরাগযোগে সাহায্য করে। আর কি? আর স্ত্রী স্তবক যারা আছে তাদেরকে সুরক্ষা প্রদান করে, যেহেতু বাইরের দিকে থাকে, তাই না? পুংস্তবক দলমণ্ডলের ভেতরে অবস্থিত পরাগরেণু সৃষ্টিকারী ফুলের তৃতীয় স্তবকটিকে কি বলা হয়? পুংস্তবক বা পুংকেশর চক্র। পুংস্তবকের প্রতিটি অংশকে কি বলা হয়? পুংকেশর। ওই জন্যই পুংকেশর মিলে পুংকেশর চক্র তৈরি হয়, তাই না? পুংকেশর চক্রকে কি বলা হচ্ছে? পুংস্তবক। আচ্ছা, প্রতিটি পুংকেশরের দুটি অংশ বর্তমান। নিচের অংশটিকে কি বলা হয়? দণ্ডের মতো যেটা থাকে সেটাকে পুংদণ্ড বলা হয়। আর মাথায় যেটা থাকে, ঠিক আছে, থলির মতো অংশ, তাকে পরাগধানী বলা হয়। পরাগধানীতে কি উৎপন্ন হবে? সূক্ষ্ম গুঁড়োর মতো হলুদাভ বর্ণের অসংখ্য পরিণত পরাগরেণু উৎপন্ন হয়। যে হলুদ হলুদ যেটা থাকে সেটা কি? পরাগরেণু। ঠিক আছে, তাহলে পুংকেশরের দুটা পার্ট, একটা হচ্ছে কি নিচের দণ্ডাকার অংশটা পুংদণ্ড, আর ওপরে বৃত্তাকার যে অংশটা বৃক্কাকার, মানে কিডনির মতো, সেটাকে কি বলা হচ্ছে? পরাগধানী। পরাগধানীর মধ্যে কি তৈরি হচ্ছে? পরাগরেণু, হলুদ রঙের। এই পরাগরেণুগুলি বিভাজিত হয়ে পুংগ্যামেট তৈরি করে, মানে যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রে এই শুক্রাণু বলা হয় যেটাকে, সেটাকেই পুংগ্যামেট বলছে। ঠিক আছে, যা ডিম্বাণুকে নিষিক্ত করে। এবার কি বলা হচ্ছে? স্ত্রীস্তবক, গাইনোয়েশিয়াম। ফুলের পুংস্তবকের ভেতরের দিকে অবস্থিত ডিম্বাণু উৎপাদনকারী ফুলের চতুর্থ স্তবকটিকে স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র বলা হয়। স্ত্রীস্তবকের প্রতিটি একক অংশকে কি বলা হয়? গর্ভপত্র বা গর্ভকেশর বলা হয়। ঠিক আছে, সেই জন্যই ওটা যেমন পুংকেশর চক্র ছিল, এটা তোর গর্ভকেশর চক্র। ওটা ছিল পুংকেশর দিয়ে তৈরি, কয়েকটা পুংকেশর দিয়ে তৈরি, ওই জন্য পুংস্তবকটার নাম কি ছিল? বল, পুংকেশর চক্র। আর এটা হচ্ছে কি তোর গর্ভকেশরের কয়েকটা গর্ভকেশর দিয়ে তৈরি, ওই জন্য এটাকে কি বলছে? গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। প্রতিটি গর্ভপত্রের নিচের দিকে এটাকে গর্ভকেশর চক্র যেমন বলা হয়, তো প্রত্যেকটা পার্টকে গর্ভকেশর বা গর্ভপত্রও বলা হয়। ঠিক আছে, প্রতিটি গর্ভপত্রের তিনটি অংশ থাকে। ওটার কিন্তু দুটা ছিল, একটা উপরে আর একটা হচ্ছে ওই দণ্ডাকার অংশটা, পুংদণ্ড আর পরাগধানী। এটার কিন্তু তিনটা, এটার নিচেও একটা পার্ট থাকে। দেখ, স্ত্রীস্তবকের নিচের দিকে যে স্ফীত অংশ থাকে তাকে কি বলা হয়? ডিম্বাশয় বা গর্ভাশয়। এর ভেতরে এক বা একাধিক ডিম্বক থাকে ও প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। এবার ডিম্বাশয়ের ওপরে সরু দণ্ডাকার অংশটিকে কি বলা হয়? গর্ভদণ্ড। ওটাই ছিল পুংদণ্ড, এটাই কি? গর্ভদণ্ড। স্ত্রীদণ্ড নয়, কিন্তু গর্ভদণ্ড বলা হচ্ছে। গর্ভদণ্ডের মাথায় সামান্য স্ফীত অংশটিকে কি বলা হয়? গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডের মাথাটি রোমশ বা আঠালো হয়, যাতে তাতে সহজেই পরাগরেণুগুলো আটকে যেতে পারে। তাহলে ইয়েগুলো কি করবে? মৌমাছিগুলো কি করবে? পরাগধানীর থেকে পরাগরেণু নিয়ে ইয়েতে বসবে, ওই গর্ভমুণ্ডতে বসবে। গর্ভমুণ্ড যেহেতু আঠালো হবে, ওখানে হলুদ পরাগরেণুগুলো আটকে যাবে। ঠিক আছে, তো পরাগরেণু মানে কি? ওটাই তো তোর, ওটার মধ্যেই তো মানে যেটা শুক্রাণুর সমতুল্য পুংগ্যামেট, সেটা এখানে থাকবে পরাগরেণুর মধ্যে। এই যে পরাগরেণুর মধ্যে থাকবে, এখান থেকে এখানে যাবে, তাহলে এখানে চলে আসলো। এবার এখান থেকে নিচে যাবে, নিচে গিয়ে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু আছে এদের সঙ্গে নিষেক ঘটিয়ে পরবর্তী জেনারেশন উৎপন্ন করবে, তাই না? ওই যে ওটাই বলেছে পরাগযোগ। তার আগে একটা জিনিস জেনে রাখি, সম্পূর্ণ ফুল কাকে বলা হয়? যে ফুলে 4টা স্তবকই থাকে তাকে সম্পূর্ণ ফুল বলা হয়। আর একলিঙ্গ ফুল কি বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? জনস্তবকগুলি যেখানে একলিঙ্গ, যেমন কুমড়োতে কি বলা হচ্ছে? যে মানে ওটা ছেলে ফুলও হয়, মেয়ে ফুলও হয়, তাই না? তাই কুমড়ো ফুলটা কি? একলিঙ্গ ফুল। ওখানে 4টা স্তবক তাহলে থাকবে না, একটা কম থাকবে, তাই না?
বা থাকলেও নিষ্ক্রিয় থাকবে। তিনটা থাকে। আর উভলিঙ্গ ফুল মানে কি, দুটা জনস্তবকই যেখানে থাকবে সেটাকে কি বলা হচ্ছে, জবা মানে উভলিঙ্গ ফুল বা জবা। এবার পরাগযোগ। সপুষ্পক উদ্ভিদের যৌনজননে নিষেকের সময় ফুলের পরাগধানী থেকে পুংগ্যামেটবাহী পরাগরেণুর স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়ার প্রয়োজন। এই কাজটিকেই কি বলা হচ্ছে, পরাগযোগ বলা হয়, তাই না? পলিনেশনও বলা হয়। আচ্ছা, ইংলিশটা একদম পরাগযোগের প্রকারভেদ দেখ। ফুলের পরাগযোগ প্রধানত দুই প্রকার, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে কি, নিজে নিজেই যখন স্থানান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, পরাগধানী থেকে গর্ভমুণ্ডে নিজে নিজেই যখন স্থানান্তরিত হয়ে যাচ্ছে তাকে স্বপরাগযোগ বলা হয়। আর ইতর পরাগযোগ কাকে বলা হচ্ছে, যখন কোনো বাইরের এজেন্ট, যেমন মৌমাছি, পিঁপড়া টিপড়া, ঠিক আছে, এইসব এদের দ্বারা বাইরের সাহায্য নিয়ে যখন পরাগধানীর থেকে পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে যাবে সেটাকে ইতর পরাগযোগ বলে। কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলে স্থানান্তরিত হওয়াকে স্বপরাগযোগ বলা হয়। যেমন কি সন্ধ্যামালতী, শিম, টমেটো ইত্যাদি। ঠিক আছে, এগুলো তো রেডি করাই নেই। দেখ, একটু ভুল বলা হলো, ঠিক আছে। ওই স্বপরাগযোগ মানে কি, একই মানে বাইরের এজেন্টের ব্যাপারটা নেই এখানে। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে একই গাছের ফুল আর অন্য গাছের ফুল, মানে পরোক্ষভাবে ওই জিনিসটাও হচ্ছে, কিন্তু মেইন জিনিসটা কি, একই গাছের ফুল। একই গাছের ফুল জেনারেলি কি বাইরের এজেন্ট ছাড়াও হয়ে যেতে পারে, তাই না, যেহেতু কাছাকাছি থাকবে। আর যেটা তোর অন্য গাছের ফুল, সেখানে ইতর পরাগযোগ যেটাকে বলছে, সেটাতে মাস্ট তোর বাইরের এজেন্ট লাগবেই, তাই না? তাহলে ব্যাপারটা কিন্তু একই থাকলো, মানে বেসিক জিনিসটা খালি আলাদা হলো, যে একই গাছের মধ্যে যখন পরাগযোগ হচ্ছে সেটাকে বলছে কি স্বপরাগযোগ। আর কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়, ইতর পরাগযোগ। মানে স্বপরাগযোগেও মানে বাইরের হ্যাঁ, থাকতে পারে, কিন্তু জেনারেলি থাকে না, ঠিক আছে। একই গাছের অন্য ফুল যখন হয় তখন থাকে, বোঝা গেল? মানে একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন যাচ্ছে তখন তো তোর লাগবেই জেনারেলি, তাই না? স্বপরাগযোগের বৈশিষ্ট্য দেখ। বেশিরভাগ উভলিঙ্গ ফুলে কি স্বপরাগযোগ ঘটে। একই বা নিকটবর্তী ফুলের মধ্যে ঘটে বলে নিষেকের সম্ভাবনা বেশি থাকে। এই ফুলের মধ্যে স্বপরাগযোগকে, একই ফুলের মধ্যে স্বপরাগযোগকে কি বলা হয়, অটোগ্যামি বলা হয়। আর যদি একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে হয় স্বপরাগযোগটা, তখন তাকে কি বলা হয়, গেইটেনোগেমি বলা হয়। ঠিক আছে, স্বপরাগযোগে সাধারণত কোনো বাহকের প্রয়োজন হয় না। একই গাছের ফুলের মধ্যে ঘটে বলে অপত্য উদ্ভিদে কোনো প্রকরণের সৃষ্টি হয় না। ঠিক আছে, একই গাছের থেকে উৎপন্ন ফুল, তাই না, তাই তাদের মধ্যে কি ভেদ বা প্রকরণ সৃষ্টি হবে না, একই রকম হবে। যদি দুটো গাছ আলাদা হয়, ওদের মধ্যে বৈশিষ্ট্যর পার্থক্য থাকবে, তখন যখন ইয়েটা ঘটবে, পরাগযোগটা ঘটবে, নিষেক ঘটবে, তখন আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হবে নতুন প্রজাতির জীবটা, তাই না? আচ্ছা, আর কি বলা হচ্ছে এদিকে, ইতর পরাগযোগের ক্ষেত্রে, মানে যেটা দুটা ডিফারেন্ট গাছের মধ্যে পরাগযোগ যখন হবে সেটাকে ইতর পরাগযোগ বলা হচ্ছে, তাই না? এর অপর নাম কি, জেনোগ্যামি। একটাকে বলছে অটোগ্যামি আর একটাকে বলছে জেনোগ্যামি। অটোগ্যামি, গেইটেনোগ্যামি, আর কি বলছে জেনোগ্যামি। ঠিক আছে, আচ্ছা, বা অ্যালোগ্যামিও বলা হয় এটাকে, বোঝা গেল? উদাহরণ দেখ কী কী বলেছে। আকন্দ, পটল, কুমড়ো, চাপা, তাল, পেঁপে, এগুলো জানিস তো, ছেলে গাছ হয় মেয়ে গাছ হয় বেশিরভাগই, তাই না? পেঁপে গাছ ছেলে গাছ হয় মেয়ে গাছ হয়, তাল গাছও তাই, কুমড়ো গাছও তাই, এগুলো আমরা জানি। একলিঙ্গ ফুলে যে কোনো একটি জনস্তবক থাকায়, বা বলতে পারিস আরেকটি জনস্তবক না থাকায়, ইতর পরাগযোগ এক্ষেত্রে আবশ্যিক হয়। তাছাড়া কিছু উভলিঙ্গ ফুলেও পদ্ধতিটি দেখা যায়। যেমন উভলিঙ্গ ফুলগুলিতে বিষম পরিণতি যখন দেখা যায় তখন কি হয়, বিষম পরিণতি মানে একটা স্তবক আগে পরিণত হচ্ছে, আরেকটা স্তবক পরে পরিণত হচ্ছে। পুংকেশরটা ধর আগে পরিণত হয়ে গেল, গর্ভকেশরটা পরে, তাহলে
পুংকেশরের থেকে ইয়েগুলো তো অন্য ফুলে যেতে হবে, ওই ফুলে যখন যাবে তখন ধর পুংকেশরটা মরেই গেল ওখানে গর্ভকেশর হতে হতে, ঠিক আছে, বা গর্ভকেশরটা আগে হয়ে গেল পুংকেশর হতে হতে মরেই গেল, তখন সেখানে নিষেকের জন্য কি লাগবে, এজেন্ট লাগবে বাইরে, ঠিক আছে। আচ্ছা, উভলিঙ্গ ফুলগুলিতে বিষম পরিণতি দেখা যায়, অর্থাৎ কোনো ক্ষেত্রে পুংস্তবক আগে পরিণত হয়, আবার কিছু ক্ষেত্রে স্ত্রীস্তবক আগে পরিণত হয়, ঠিক আছে। এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু স্থানান্তরের জন্য বিভিন্ন প্রকার বাহকের প্রয়োজন হয়, যেমন জল, বায়ু, পতঙ্গ, প্রাণী প্রভৃতি। ওই যে মৌমাছি ছাড়াও আমাদের কি বায়ু দ্বারাও কখনো কখনো হাওয়ায় উড়েও পরাগযোগ হয়ে যায়, কখনো কখনো জল দ্বারা, জলজ উদ্ভিদের ক্ষেত্রে জল দ্বারা বাহিত হয়েও পরাগযোগ কিন্তু হয়ে যায়, বোঝা গেল। ফুলগুলি উজ্জ্বল বর্ণের, ফুলগুলা কেমন হতে হবে তাহলে, পতঙ্গকে আকৃষ্ট করতে গেলে ভালো গন্ধযুক্ত হতে হবে, দেখতে ভালো হতে হবে, উজ্জ্বল বর্ণের, তাই না। দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হয় বলে অপত্য উদ্ভিদে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়, তাই না। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম এদিকে, কোথায় গেল রে, আমরা কি দেখলাম, কোথায় গেল, পলিনেশনের মধ্যে কি দেখলাম, সেলফ পলিনেশন, আর কি দেখলাম, সেলফ পলিনেশন মানে স্বপরাগযোগ, ঠিক আছে, সেলফ পলিনেশন, আরেকটা কি দেখলাম তোর ক্রস পলিনেশনকেই কি বলা হচ্ছে, জেনোগ্যামি বা ইতর পরাগযোগ, তো বাংলায় বলছি আমি, এখানে খালি ইংলিশ নামগুলো বলছি, ঠিক আছে, XENOGAMY, জেনোগ্যামি, ঠিক আছে। এবার সেলফ পলিনেশন যেটা হলো, এর কটা ভাগ হলো, দুটা ভাগ হলো, কি হলো, একটা অটোগ্যামি, আরেকটা হচ্ছে গেইটেনোগ্যামি। বোঝা গেল, এই ছকটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। পলিনেশনের মধ্যে তাহলে কি হলো, সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, আরেকটা কি হলো, ইতর পরাগযোগ বা জেনোগ্যামি, ঠিক আছে। এটাকে অ্যালোগ্যামিও বলা হয়, ইতর পরাগযোগের অনেকগুলো নাম, একটা হচ্ছে ক্রস পলিনেশন, একটা হচ্ছে জেনোগ্যামি, আর আরেকটা কি হচ্ছে অ্যালোগ্যামি, ALL তো, হ্যাঁ, অ্যালোগ্যামি, বোঝা গেছে। তাহলে এর একারই তিনটা নাম হচ্ছে, আর এর সবগুলো মিলে তিনটা নাম হচ্ছে, সেলফ পলিনেশন, এর আন্ডারে কি অটোগ্যামি আর গেইটেনোগ্যামি, বোঝা গেছে। এদের দুটার ক্ষেত্রে কি হয়, বাইরের এজেন্টের দরকার হয়, আর এর ক্ষেত্রে কি হয়, অটোগ্যামির ক্ষেত্রে শুধু বাইরের এজেন্ট লাগে না। একই ফুলের যখন ডিফারেন্ট তোর হবে, একই গাছের ডিফারেন্ট ফুল হবে, তখনও তোর কি বাইরের এজেন্ট লাগবে, তাই না, হাওয়া বা মৌমাছি কিছু একটা। আর জেনোগ্যামির ক্ষেত্রে বা অ্যালোগ্যামির ক্ষেত্রে কি আলাদা গাছের মধ্যে ফুল হচ্ছে, তখন তো লাগবেই বাইরের জিনিস, তো এদের ক্ষেত্রে বাইরের এজেন্টের দরকার হয়, এটার ক্ষেত্রে শুধু হয় না, অটোগ্যামির ক্ষেত্রে হয় না। এবার দেখ স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য দিয়েছে। সুবিধা কি বলেছে, স্বপরাগযোগের সুবিধাগুলো কি কি, এক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না বলে পরাগযোগের নিশ্চয়তাটা কি বেশি হয়, তাই না। তারপর কি বলেছে, স্বপরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম ঘটে, বোঝা গেল। আর অসুবিধা কি, স্বপরাগযোগে বাহক লাগে না বলে অন্য উদ্ভিদের সঙ্গে প্রজনন সম্ভব হয় না, এটা হচ্ছে কি অসুবিধা, বোঝা গেল। তাই ভেদ বা প্রকরণও সৃষ্টি হয় না অন্য গাছের সঙ্গে যদি না হয়, তাই না। এবার কি ইতর পরাগযোগের ক্ষেত্রে কি বলেছে, সুবিধা, জল, বায়ু, প্রাণী প্রভৃতি বাহকের প্রয়োজন হয়, বাহকের উপস্থিতিতে পরাগযোগ অনেকাংশে নিশ্চিত হয়, বোঝা গেল, বাহক থাকলে গ্যারেন্টি আছে। এবার কি অসুবিধা, বাহকের উপস্থিতি যখন থাকে না তখন অনিশ্চিত হয়ে পড়ে, মানে একই কথা, খালি লাইন বড় করে লেখা,
অধিক সংখ্যায় পরাগরেণুর অপচয় ঘটে। এবার কি অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, স্বপরাগযোগে হয় না, ইতর পরাগযোগে হয়, তাই না? দেখ ওই জন্য সুবিধা কি বলেছে, স্বপরাগযোগে অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না বলে উদ্ভিদের চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে। এটা একটা লাভ যে একই রকম গাছ থেকে একই রকম তোর অপত্য গাছ তৈরি হবে, বিশুদ্ধ হবে। মিষ্টি আমের গাছ থেকে মিষ্টি আমি তোর পেতে পারিস, তাই না? অন্য রকম পাবি না স্বপরাগযোগ হলে। কিন্তু মিক্সচার হয়ে গেলে কি খারাপ হয়ে যাবে, মিষ্টির সঙ্গে একটা টক চলে আসলো ধর, তাই না? ইতর পরাগযোগে যেটা হয়ে যায়। আর অসুবিধা কি বলছে, প্রকরণ, এটার সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। তোর ফলটা একই রকম থাকবে, কিন্তু প্রকরণ যখন সৃষ্টি হবে না তখন কি হবে, অভিযোজন ক্ষমতা কমে যাবে, মানে পরিবেশের সঙ্গে টিকে থাকার যে ক্ষমতা সেটা কমে যাবে, তাই না? প্রকরণের মাধ্যমে কি হয়, অভিযোজনের ক্ষমতা তৈরি হয়, তো অভিযোজন ক্ষমতাটা এখানে কমে যাবে, ফলে দুর্বল হয়ে যাবে অপত্যরা, প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পেরে মরেও যেতে পারে। অপত্যের অনাক্রম্যতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়। অনাক্রম্যতা মানে কি, সেলফ ডিফেন্স, বোঝা গেল? সেলফ ডিফেন্সের ক্ষমতা হ্রাস পায়। আর কি, অঙ্কুরোদ্গম ক্ষমতাও হ্রাস পায়। মাটি থেকে যে নতুন উদ্ভিদ তৈরি হয় বীজ থেকে, সেটাকে কি বলা হয়, অঙ্কুরোদ্গম, সেই ক্ষমতাটাও কমে যায়, নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনাও কমে যায়। অভিযোজন হবে না তো অভিব্যক্তি কিভাবে হবে, তাই না? আমরা অভিযোজন অভিব্যক্তি পড়েছি, অভিযোজনের মাধ্যমেই ধাপে ধাপে অভিযোজন, আর আরও কিছু কিছু পদ্ধতির মাধ্যমে একটা প্রজাতির থেকে যখন আরেকটা প্রজাতি সৃষ্টি হয় তাকে কি বলা হয়, অভিব্যক্তি বলা হয়। যে এখানে অভিযোজনই হচ্ছে না, মিক্সচারই ঘটছে না বৈশিষ্ট্যে, তাহলে অভিযোজন ক্ষমতাও হ্রাস পাবে, মানিয়ে নিতে পারবে না পরিবেশের সঙ্গে, পরিবেশ চেঞ্জ হলে, তাই অভিব্যক্তিও হবে না। এবার কি বলেছে, ইতর পরাগযোগের সুবিধা আর অসুবিধা। ইতর পরাগযোগে কি হয় বল, বৈশিষ্ট্যর মিক্সচার ঘটে, তাই সুবিধার মধ্যে কি আছে, এখানে যেটা অসুবিধা ছিল এখানে সেটা সুবিধা হয়ে যাবে, আর এখানে যেটা সুবিধা ছিল এখানে সেটা অসুবিধা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কি বলেছে, এক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদের মধ্যে জনন ঘটে বলে অপত্য উদ্ভিদে প্রকরণের সৃষ্টি হয়, ফলে সবল অপত্য তৈরি হয় যা প্রতিকূল পরিবেশে সহজেই মানিয়ে নেয়। অপত্যের অনাক্রম্যতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হয়। অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় জন্য কি, নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে। আর অসুবিধা কি হয়ে গেল, ফলের বিশুদ্ধতাটা বজায় থাকবে না। একই প্রকার উদ্ভিদ প্রজাতির মধ্যে বিশুদ্ধতা নষ্ট হয়। এবার কি বলেছে, পরাগযোগের বাহক। ইতর পরাগযোগে পরাগরেণু স্থানান্তরের জন্য বিভিন্ন প্রকার বাহকের প্রয়োজন হয়। কোন গাছে কি ধরনের বাহক প্রয়োজন হয় আর সেই অনুযায়ী গাছের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় আমরা সেগুলো দেখবো এখন, ঠিক আছে? বায়ু দ্বারা কোথায় পরাগযোগ হয়, ধান আর ভুট্টা গাছে বায়ুর দ্বারাই পরাগযোগ হয়, ওখানে মৌমাছি বা পিঁপড়া টিপড়া এগুলো লাগে না, ঠিক আছে? তাই ওদেরকে অ্যাট্রাক্ট করতে হবে না, ফুলগুলো তাহলে সুন্দর হওয়ার দরকার নেই কোনো, ওই জন্য এই ভুট্টা ধান এদের ফুলগুলো কি দেখতে খুব একটা সুন্দর হয়, সুগন্ধযুক্ত হয় না। দেখ কি বলেছে, যেসব ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাদেরকে বায়ুপরাগী বা অ্যানিমোফিলিস বলা হয়, অ্যানিমোফিলিস ফুল বলা হয়, ঠিক আছে? ইংলিশ নামগুলোও কিন্তু মুখস্থ করতে হবে, ইংলিশ নাম দিয়ে প্রশ্ন চলে আসতে পারে যে অ্যানিমোফিলিস কি, কোনটা এদের মধ্যে, ঠিক আছে? এবার কি বলছে, জল দ্বারা যেসব উদ্ভিদের ওই পরাগযোগ হয় তাদের ক্ষেত্রে কি হয়, যেসব ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটে তাদেরকে জলপরাগী বা হাইড্রোফিলাস বলা হয়। তাহলে অ্যানিমোফিলাস হলো, আরেকটা কি হাইড্রোফিলাস, ঠিক আছে? যেমন ফুলগুলি কি হয়, বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল ও ক্ষুদ্র হয়। এবার কি, পরাগযোগ কোথায় ঘটে, জলের উপরের তলের ঘটে, ঠিক আছে? তাহলে যেমন কি বলছে, পাতাঝাঁঝি, তাই পরাগরেণু কি হয়, হালকা হয়, নতুবা ভারী হয় কখন, যখন জলের নিচে ঘটবে পরাগযোগটা তখন ভারী হবে, তাই না? হালকা হলেই তো জলের উপরে ভেসে উঠবে, তাহলে পরাগযোগটা যখন জলের উপরে হবে, উপরের সারফেসে, তখন সেটাকে কি বলা হচ্ছে, কি হচ্ছে, সেটা হালকা হচ্ছে। আর যেটা জলের নিচে হয় সেটা কি হয়, ভারী হয়। পাতাঝাঁঝি গাছের যেমন হালকা হয়। তারপর আরেকটা কি উদাহরণ হয়েছে, পাতা শ্যাওলা। এবার পতঙ্গ যেসব ফুলের পরাগযোগের মাধ্যমে পতঙ্গের প্রয়োজন, মানে পতঙ্গটাই হচ্ছে পরাগযোগের মাধ্যম, তখন তাদেরকে কি বলা হয়, পতঙ্গ পরাগী বা অ্যান্টোমোফিলাস ফুল বলা হয়, ঠিক আছে? এই ফুলগুলো সাধারণত উজ্জ্বল বর্ণের, মকরন্দযুক্ত হয়, সুমিষ্ট গন্ধযুক্ত হয়, কারণ অ্যাট্রাক্ট করতে হবে পতঙ্গদেরকে, তাই না? সেই জন্য ফুলগুলো দেখতেও সুন্দর হয়, আর মধু থাকে অনেক ক্ষেত্রে, গন্ধও ভালো হয়,
যেমন আম, বাগানবিলাস প্রভৃতি। আর যেসব ফুল পাখিদের দ্বারা পরাগযোগ হয় তাদেরকে কি বলা হয়? অর্নিথোফিলাস বা পক্ষী পরাগী। বোঝা গেল? এগুলো পাখি তো একটু পতঙ্গের তুলনায় বড় জীব, তাই না? তাই তাদেরকে অ্যাট্রাক্ট করতে গেলে ফুলগুলো আকারে বড় হতে হবে, উজ্জ্বল মকরন্দযুক্ত তো হতেই হবে, যেটা মৌমাছিকে অ্যাট্রাক্ট করার জন্য লাগছিল, তাই না, পতঙ্গ পরাগীর ক্ষেত্রে। তাহলে অ্যান্টোমোফিলাস আর অর্নিথোফিলাসের মধ্যে কি হচ্ছে? ফুলগুলো অ্যাট্রাকটিভ হচ্ছে, তাই না? যেমন এখানে কি বলেছে, পক্ষী পরাগী বা অর্নিথোফিলাসের মধ্যে শিমুল আর পলাশ, এই ফুলগুলো তো দেখেইছিস বড় বড় হয়, তাই না? আচ্ছা, এবার কি বলেছে? নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন। বোঝা গেল? তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? আমরা জনুক্রম জিনিসটা পড়লাম, যে কোথাও এন রূপে কিছুটা জীবন কাটছে কি 2n রূপে, এদের যে চক্রাকার পরিবর্তন তাকে কি বলা হয়? জনুক্রম। তারপর আমরা কি পড়লাম? পরাগযোগ পড়লাম, মানে ওই ফুলের তোর পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যে পরাগরেণুটা স্থানান্তর হচ্ছে তাকে কি বলা হচ্ছে? পরাগযোগ। সেটা কার কার মাধ্যমে হয় সেগুলোও দেখলাম, তাই না? আর সেটার ভাগও দেখলাম, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগের আবার দুটা ভাগ দেখলাম, তাই না? অটোগ্যামি, জেনোগ্যামি, জেইটেনোগ্যামি বা গেইটেনোগ্যামি। আর জেনোগ্যামি কি ছিল? জেনোগ্যামি বা অ্যালোগ্যামি, সেটা হচ্ছে ইতর পরাগযোগ। যাই হোক, এবার পরাগরেণুটা তো তোর চলে আসলো ইয়ের থেকে, পুংদণ্ড থেকে, পরাগধানী থেকে কি কোথায় চলে আসলো? গর্ভমুণ্ডে চলে আসলো। এরপর কি হবে সেটা আমরা এখন পড়ব, ঠিক আছে? এরপর নিষেক হবে, যেটা সেটা আমাদের পড়তে হবে। দেখ, নিষেক ও নতুন উদ্ভিদের গঠন। নিষেককে ফার্টিলাইজেশনও বলা হয়, তাই না, ইংলিশে। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেক একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া উন্নত মানের হয়। পুংজননকোষ বা পুংগ্যামেট ও স্ত্রী জননকোষ বা স্ত্রী গ্যামেটের মিলনকেই কি বলা হয়? নিষেক বলা হয়। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ও নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি নিম্নলিখিত কয়েকটি ধাপে ঘটে থাকে। প্রথমে কি? পরাগরেণু সৃষ্টি। তারপরে কি বলেছে? ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটের সৃষ্টি। তারপর কি বলেছে? পরাগযোগ, যেটা আমরা আগেই পড়লাম, পরাগযোগ এই অবধি আগেই পড়া ছিল। তারপর কি? নিষেক ও জাইগোট গঠন। তারপরে ভ্রূণের গঠন, ফল ও বীজ সৃষ্টি, তারপরে বীজ থেকে কি হবে? অঙ্কুরোদ্গম হবে আর নতুন উদ্ভিদ গঠন হবে। তাহলে কি কি হয়ে গেল বল? প্রথমে পরাগরেণু সৃষ্টি, তারপর কি হয়ে গেল? ডিম্বাণু সৃষ্টি। প্রথমে কি? পুংগ্যামেট যেটা, সেটা সৃষ্টি হবে, পরাগরেণু থেকে পুংগ্যামেট সৃষ্টি। তারপর কি হচ্ছে? স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু সৃষ্টি। তারপর কি হচ্ছে? না, তারপরে হচ্ছে একটা আরেকটার মাথায় যেটা আছে পড়লাম, যেটা এতক্ষণ ধরে, পরাগযোগ, তাই না? পরাগরেণুটা মাথার থেকে ওই মাথায় আসলো, পরাগধানীর থেকে গর্ভমুণ্ডে আসলো, পরাগযোগের পর কি হচ্ছে? নিষেক হচ্ছে, মানে মাথায় আসার পর ওটা কি হচ্ছে? ওই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটটা মিলিত হচ্ছে, সেটাকে নিষেক বলছে। তারপর কি হচ্ছে? ওখান থেকে জাইগোট উৎপন্ন হচ্ছে, নিষেক ও জাইগোট উৎপাদন। জাইগোটটাই কি হচ্ছে? ভ্রূণ উৎপন্ন করছে, ভ্রূণ আর বীজ গঠন। ভ্রূণের পর ফল, বীজ সব গঠন হয়ে যাওয়ার পর কি হবে? বীজটা যখন মাটিতে পড়বে, মাটির থেকে অঙ্কুরোদ্গম হবে, তাই না? না দেখে বল তাহলে একবার দুজনেই। প্রথমে হচ্ছে পরাগরেণু উৎপাদন, স্ত্রীরেণু বা স্ত্রী গ্যামেট উৎপাদন। তারপরে কি হবে? দুটা, একটার মাথার থেকে আরেকটার মাথায় যাবে, আগে একটার মাথার থেকে আরেকটার মাথায় যাবে, সেটা কি? পরাগযোগ। তারপরে কি হবে? দুটা মিলবে, সেটাকে কি বলা হয়? নিষেক। তারপর কি? জাইগোট, ভ্রূণ। তারপরে কি হবে? ফল, বীজ সৃষ্টি হবে। তারপরে ওখান থেকে অঙ্কুরোদ্গম করে চারা গাছ সৃষ্টি হবে নতুন। এই পয়েন্টগুলো মুখস্থ করলেই মেইন কাজ হয়ে গেল, ঠিক আছে? ভেতরে বেশি কিছু নেই। দেখ, পরাগরেণু সৃষ্টির মধ্যে কি বলেছে? ফুলের পুংকেশরে অবস্থিত পরাগধানীর
পরাগরেণু মাতৃকোষগুলি কি হয়, ডিপ্লয়েড হয়, তাই না? এগুলো মিওসিস বিভাজন করে অসংখ্য কি হ্যাপ্লয়েড পরাগরেণু উৎপন্ন করে। এন পরাগরেণুটা কি হবে, এন, আর পরাগরেণু মাতৃকোষটা কি হয়ে যাবে, 2n 2n থেকে এন হয় মিওসিসের মাধ্যমে, আমরা পড়েছি আগেই, তাই না? এবার কি বলেছে যে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট সৃষ্টি। ফুলের ডিম্বাশয়ের মধ্যে এক বা একাধিক ডিম্বক থাকে, এটা একটু ইম্পর্টেন্ট, এটার ভেতরের লেখাটা, ঠিক আছে? এটা একটু ডিটেলে পড়তে হবে। তাহলে ডিম্বাশয়ের মধ্যে কি থাকে, একাধিক ডিম্বক থাকে। আর কি বলেছে, এই ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। একটা তাহলে ইয়ের মধ্যে কি থাকছে, একটা ডিম্বাশয়ের মধ্যে একাধিক ডিম্বক থাকছে। এবার কি বলেছে, এই ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে কি স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। ডিম্বকের একটা পার্ট হচ্ছে ভ্রূণস্থলী, ঠিক আছে? সেটাই কি হচ্ছে, ডিম্বক উৎপন্ন হচ্ছে। প্রাথমিক অবস্থায় ভ্রূণস্থলীর মধ্যে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। ভ্রূণস্থলীর মধ্যে কি থাকছে, একটাই হ্যাপ্লয়েড বা এন নিউক্লিয়াস থাকছে। এই নিউক্লিয়াসটি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে 8টা কি এন বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। বোঝা গেল? এদের মধ্যে ডিম্বক মূলের দিকে 3টি প্রতিপাদ হয়ে প্রতিপাদ কোষ সমষ্টি গঠন করে। আর কি বলেছে, আর ডিম্বক রন্ধ্রের দিকে একটি ডিম্বাণু আর 2টি কি সহকারী স্ত্রী, ডিম্বাণুকে কি বলা হচ্ছে, ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট, আর 2টা সহকারী কোষ বা সাইনার্জিস্ট বলা হয় যেটাকে, ওরা অবস্থান করে। এদের একত্রে গর্ভযন্ত্র বলা হয়। আচ্ছা, গর্ভযন্ত্রের মধ্যে তাহলে কি হয়ে গেল, 3জন স্ত্রী গ্যামেট আর 2জন সহকারী কোষ, ঠিক আছে? এছাড়া মাঝখানে 2টি নিউক্লিয়াস মিলিত হয়ে একটি নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। এবার এই জিনিসটা আমরা একটু ভালো করে বুঝবো, হ্যাঁ, ছবি দিয়ে। এই দেখ, ছবিটা দেখ, এটা কি বলা হচ্ছে, ডিম্বক বৃন্ত, ঠিক আছে? ডিম্বক বৃন্ত, এটা এদিকে আছে ওপরে এরকম করে, তাই না? ওপরে এরকম করে আছে ধর, আর লম্বা, অনেকটা লম্বা, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এখানে তোর কি পরাগরেণু, পরাগরেণু পড়লো এই জায়গাটায়, এই পর্যন্ত আমরা পড়ে মানে জানি। আর এখানের এর এটা কিভাবে ম্যাচিওর হবে সেটা আমরা দেখছি। এটার মধ্যে কি প্রথমে একটা ডিম্বাশয় কি থাকে, এক বা একাধিক ডিম্বক থাকে, আর প্রত্যেকটা ডিম্বকে একটা করে কি থাকবে, এখানে ভ্রূণস্থলী থাকবে। এই যে এখানে যে গোলটা দেখতে পাচ্ছিস, এই গোলটার নাম কি, ভ্রূণস্থলী, ঠিক আছে? আচ্ছা, ভ্রূণস্থলীর মধ্যে একটাই কি থাকবে, এন কোষ থাকবে। একটা এন কি হবে, আটটা এন কোষ তৈরি হবে। 8টার মধ্যে 3টা চলে যাবে নিচের দিকে, যাকে কি বলবো আমরা, বল, 2টা সহকারী কোষ দেয়, আর একটা কি নিচের দিক উপরের দিক মনে রাখবি না, ঠিক আছে? এটা কখনো উল্টোও থাকতে পারে, মানে এটা এরকম গোল করে এরকম টাইপেরও থাকতে পারে, এই জন্য নিচের দিক উপরের দিক মনে রাখবি না। মনে রাখবি কি ডিম্বক রন্ধ্রের দিক, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এখানে ফাঁকা দেখতে পাচ্ছিস, তাই না? আচ্ছা, আর কি দেখতে পাচ্ছিস ওখানে, ডিম্বক রন্ধ্র হলো, আর কি হলো, এটা অপোজিট দিক। অপোজিট দিকে 3টা চলে গেল, এটা কি বলা হচ্ছে, প্রতিপাদ কোষ সমষ্টি। 3টা এদিকে থাকলো, এদেরকে কি বলা হচ্ছে, ওই দ্বারা 3টাকে একসঙ্গে কি অ্যাপারেটাস বলা হচ্ছে যেন, নির্ণীত নিউক্লিয়াস। না না, নির্ণীত নিউক্লিয়াস তো মাঝখানেরটা। আরে মাথায় আসে না মাঝে মাঝে, না, সাইনার্জিস্ট আর ডিম্বাণু মিলে কি প্রতিপাদ কোষ সমষ্টি, ডিম্বকের দিকে ডিম্বাণু, গর্ভযন্ত্র, মাঝে মাঝে না মাথার থেকে এমনভাবে বের হয়। তাহলে এটা কি হয়ে গেল, গর্ভযন্ত্র, আর এদিকে কি হয়ে গেল, প্রতিপাদক কোষ সমষ্টি। 3টা কি হয়ে গেল, প্রতিপাদক কোষ সমষ্টি, যেটা উল্টো দিকে, এই রন্ধ্রটার উল্টো দিকে যেটা প্রতিপাদক কোষ সমষ্টি, আর রন্ধ্রটার দিকে যেটা, সেটা হয়ে গেল কি বল, গর্ভযন্ত্র। এর মধ্যে কি কি থাকছে, একটা ডিম্বাণু থাকছে, আর 2টা সহকারী কোষ বা সাইনার্জিস্ট দয়, বোঝা গেল? আর মাঝখানে কি থাকছে, নির্ণীত নিউক্লিয়াস, ঠিক আছে? এরপর কি বলেছে দেখ, পরাগযোগ তো আমরা দেখলামই। এই পর্যায়ে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের মাধ্যমে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরাগরেণু ফুলের আঠালো গর্ভমুণ্ডে আবদ্ধ হওয়ার পর তা থেকে একটি পরাগনালী সৃষ্টি হয়।
ঠিক আছে, যা গর্ভদণ্ড ভেদ করে ডিম্বাশয়ে প্রবেশ করে। বোঝা গেল? এই যে পরাগরেণু পড়েছে এটার মাথার ওপর, দেখ পরাগরেণু পড়েছে, ঠিক আছে। পরাগরেণুর থেকে কি তৈরি হচ্ছে? প্রত্যেকটার থেকে পরাগ নালী তৈরি হচ্ছে এরকম করে। এদের মধ্যে যে কোনো একটা নালী তাড়াতাড়ি দ্রুত লম্বা হয়ে এরকম করে কি করবে, এদেরকে ফাটিয়ে টাটিয়ে ওখানে যে গর্ভযন্ত্র আছে, ডিম্বাশয় যেখানে আছে, ডিম্বাণু যেখানে আছে ডিম্বাশয়ের ভেতর, সেখানে প্রবেশ করবে, তাই না? তারপর নিষেক ঘটবে। তো সেই নিষেক প্রক্রিয়াটা আমরা একটু ডিটেলে পড়বো এখন। পরাগনালী সৃষ্টি হলে কি হচ্ছে, পরাগরেণুর যে নিউক্লিয়াসটি সেটির বিভাজন ঘটে এবং দুটি কি হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা পুংজনন কোষের নিউক্লিয়াসে পুংজনন নিউক্লিয়াস উৎপন্ন হয়। এই যে এখান থেকে পরাগনালীটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, পরাগনালী সৃষ্টি হচ্ছে। আর এদের মধ্যে যে এন ছিল, নিউক্লিয়াসটা তো এন ছিল, এনটা বিভাজিত হয়ে কি হবে, দুটা এন তৈরি করবে, ঠিক আছে, দুটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা পুংজনন নিউক্লিয়াসের উৎপন্ন করে। বোঝা গেল? এবার কি বলছে, এই পুংগ্যামেট দুটি পরাগনালীর অগ্রভাগে অবস্থান করে, ঠিক আছে। এই যে সামনে, এটার সামনে দুটো থাকবে, এটার সামনেও দুটো থাকবে, এটার সামনেও দুটো থাকবে, এটার সামনেও দুটো থাকবে, কিন্তু যে কোনো একটা পৌঁছাতে পারবে। আচ্ছা, যাই হোক, এই পুংগ্যামেট দুটি পরাগনালীর অগ্রভাগে অবস্থান করে, পুংগ্যামেট দুটি পরাগনালীর অগ্রভাগে অবস্থান করে। আর কি বলেছে, পরাগনালী ক্রমশ দীর্ঘ হয় এবং তার অগ্রপ্রান্তে ডিম্বকে প্রবেশ করে, ঠিক আছে। এরপর কি বলেছে, পরাগনালীর অগ্রপ্রান্ত বিদীর্ণ হয়, দুটি পুংগ্যামেট বা শুক্রাণু ডিম্বকের ভেতর ভ্রূণস্থলিতে মুক্ত হয়। ভ্রূণস্থলী যে আছে এখানে কি হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। ডিম্বকের ভেতরে একটা ভ্রূণস্থলী থাকে, আমরা পড়েছি, তাই না? সেখানে মুক্ত হয়ে যায়। অবশেষে পুংগ্যামেটটি কি হয়, ডিম্বাণুর সাথে মিলিত হয়, যার ফলস্বরূপ ডিপ্লয়েড ভ্রূণ বা জাইগোট উৎপন্ন হয়। ভ্রূণ গঠন, নিষিক্ত এককোষী ভ্রূণাণু বা জাইগোটটি বারবার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করে। ফল ও বীজের গঠন, নিষেকের পর কি হয়, ভ্রূণসহ ডিম্বকটি বীজে এবং বীজসহ সমস্ত ডিম্বাশয়টি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফলে পরিণত হয়, ঠিক আছে। ফল ও বীজ সৃষ্টি হয়ে গেল, তাহলে কি হচ্ছে, ডিম্বকটি বীজে পরিণত হয়। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে, ডিম্বকটি কিসে, বীজে, আর ডিম্বাশয়টি কি, ফলে পরিণত হয়। ডিম্বক বীজে, ডিম্বাশয় ফলে পরিণত হয়। আচ্ছা, বীজসহ পরিপক্ক ফল অথবা পূর্ণাঙ্গ বীজ বিভিন্ন বাহকের মাধ্যমে বিস্তার লাভ করে, ঠিক আছে। এবার কি বলেছে, বীজের অঙ্কুরোদ্গম এবং নতুন উদ্ভিদের গঠন। বীজের মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রূণ অবস্থান করে। অনুকূল পরিবেশ অর্থাৎ যথাযথ আলো, উষ্ণতা, আর্দ্রতা, অক্সিজেন আর অভ্যন্তরীণ সত্ত্বের উপস্থিতিতে কী হয়, বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এর ফলে বীজ থেকে নতুন অপত্য সৃষ্টি হয়। ভ্রূণমুকুল নামক অংশ থেকে কি, বিটপ মানে মাটির ওপরের অংশ, আর ভ্রূণমূল মানে মাটির নিচের অংশ, যেখান থেকে মূলতন্ত্র তৈরি হবে, তাই না? বোঝা গেল? আচ্ছা, দেখ এখানে একটা সুন্দর ছক করে দিয়েছে, নিষেকের আগে আর পরে কোন অংশ থেকে কি তৈরি হয়। ডিম্বাণু থেকে কি তৈরি হচ্ছে, ভ্রূণ। ডিম্বক থেকে বীজ, আর ডিম্বাশয়টি কি, ফল। ডিম্বাশয়ের প্রাচীর, ফলত্বক। ডিম্বাণু কি, ভ্রূণ। ডিম্বক কি, বীজ। ডিম্বাশয়, ফল। আর ডিম্বাশয়ের প্রাচীর, ফলত্বক, তাই না? যৌন জননের গুরুত্ব, সুবিধা আর অসুবিধা। সুবিধা কি, গ্যামেট সৃষ্টির সময় মিওসিসের ক্রসিং ওভার ঘটে, ফলে কি হয়, জীবের মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। প্রকরণ সৃষ্টি হয় বলে ভালোভাবে অভিযোজিত হতে পারে ওই ব্যক্তিতে, যেটা সাহায্য করে, তাই না, বিবর্তনে যেটা সাহায্য করে। অসুবিধা কি, যৌন জননের মধ্যে তোর এটা অত্যন্ত জটিল আর সময় সাপেক্ষ পদ্ধতিটা, আর এতে বেশি শক্তির ব্যয় হয়। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে, বৃদ্ধ বিকাশ পরের দিন পড়বো। আজকে আমরা এই জিনিসটাই একটু ভালো করে ছবি এঁকে পড়বো, হ্যাঁ, কারণ এখান থেকে এটাও 5 নাম্বারের চলে আসতে পারে, এই যে এটাও 5 নাম্বারের একটা চলে আসতে পারে, ছবি সহ বর্ণনা করো, আর এটাও 5 নাম্বারের একটা চলে আসতে পারে, ছবি সহ বর্ণনা করো। তো লেখাটা কি হবে সেটা তো আমরা দেখলাম, এখন ছবিটা দিয়ে পড়বো, তাহলে আমাদের ভালো করে মুখস্থ হয়ে যাবে, ছবিটাও প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা কি আঁকছি,
উপরের দিকে এটার পার্ট আছে, ওটা রাখলাম না, তাই না? ছবিটা কি প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, বইয়ে কিচ্ছু নেই। এই যে আমার বই দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি সহজ করেই রাখি। এখানে একটা ডিম্বক রন্ধ্র দেখানো ইম্পর্টেন্ট, তাই এটা দেখিয়ে দিলাম জাস্ট। নিচে একটা ডিম্বক রন্ধ্র আছে, ঠিক আছে? এটা কি ডিম্বাশয়? ডিম্বাশয় ডিম্বক, ডিম্বকের ভিতর মানে একটা ডিম্বাশয় এক বা একাধিক কি থাকে? ডিম্বক। ডিম্বক থাকে, তাই না? ডিম্বকের ভেতরে, প্রত্যেকটা ডিম্বকের ভেতরে একটা কি থাকে এরকম? ওই যে ভ্রূণস্থলী থাকে। এটা কি হয়ে গেল? ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী। এর ভেতর কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে, এন। এর ভেতর একটা এন থাকবে, তাই না? এই নিউক্লিয়াসটাই কি হয়ে যাবে এরপর নেক্সট স্টেজে? আচ্ছা, কালো কালি দিয়ে এটা করি। এটার ভেতরে একটা নিউক্লিয়াস আছে ভ্রূণস্থলীর ভেতর, তাই না? আচ্ছা, এটাই কি হয়ে যাবে এরপরে? সেম ছবি, কপি পেস্ট। আমি তো কপি পেস্ট করে দিচ্ছি, তোদের কিন্তু নিজেদেরকে আঁকতে হবে পরীক্ষায়। কি হয়ে যাবে এবার? ভ্রূণস্থলীর মতো ভ্রূণস্থলী থাকলো, কিন্তু এই একটা এন ভেঙে কটা এন হয়ে যাবে? আবার কি বলে? 2n। এন আবার 2n হয়? এন তো 2n হয় নিষেকের সময়। একটা এন মাইটোসিসের মাধ্যমে কি হয়ে যাবে? কতগুলা এন হবে? 8টা, আটটা। তাই না? উপরে তিনটা নিচে। 3টা উপরে থাকবে। ওপরে মানে কি? ডিম্বক রন্ধ্রের বিপরীতে। ওপরে মনে রাখবি না, মনে রাখবি ডিম্বক রন্ধ্রের বিপরীতে থাকবে, যাদেরকে কি বলা হবে? প্রতিপাদক কোষ সমষ্টি, ঠিক আছে? আর দুটা এখানে থাকবে, যাদেরকে কি বলা হবে? নির্ণীত নিউক্লিয়াস। আর 3টা এখানে থাকবে, দুটা সহকারী বা সাইনার্জিডস। আরেকটা কি থাকবে একটু বড়, সেটা হচ্ছে কি? ডিম্বাণু, ঠিক আছে? এরা সবাই কি? এই সবগুলো কোণই কি হবে? সবগুলো কোষই কি হবে? সবগুলো কোষই কিন্তু এন হবে, প্রত্যেকটা কোষই এন হবে, তাই না? তাহলে এখানে আমি কি লিখবো? এটা তো ভ্রূণস্থলী গেল গোলটা, তাই না? এদের 3টা কি হয়ে গেল? এদের 3টা আমাদের বল? প্রতিপাদক প্রতিপাদক কোষ সমষ্টি। প্রতিপাদক কোষ সমষ্টি। আর এখানে কি হয়ে গেল? এই যে দুটা সাইডে আঁকলাম আমি, সহকারী। এই দুটা হয়ে গেল সাইনার্জিডস বা সহকারী কোষ দ্বয়। সাইনার্জিস্ট বা সহকারী কোষদ্বয়। আর এটা কি হয়ে গেল? ডিম্বাশয়। এটা হয়ে গেল। তোরা একই দিকে লিখবি কিন্তু লেখাগুলো, ঠিক আছে? একটা এরকম করে দাগ দিয়ে নিয়ে, মনে মনে নখ দিয়ে দাগ দিয়ে নিয়ে একই দিকে লিখবি। এটা কি হয়ে গেল? ডিম্বাণু। বোঝা গেল? আর এখানে এন আর এন দুটা মিলিত হয়ে পরবর্তীকালে কি হয়ে যাবে? একটা 2n হয়ে যাবে, নির্ণীত নিউক্লিয়াসটা, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? এটা একটা হয়ে গেল 5 নম্বরের প্রশ্ন। তাহলে একটা ডিম্বাণুর মধ্যে, একটা ডিম্বাশয়ের মধ্যে কটা ডিম্বক? এক বা একাধিক ডিম্বক। আর প্রত্যেকটা ডিম্বকের মধ্যে একটা করে কি বল? এটা কি গোলটা? ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী থাকে। ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী তো সব কিছু এন হয়ে গেল এখানে, না? ভ্রূণস্থলীটা মনে রাখবি এন। ভ্রূণস্থলী মানে কি? এন। এবার একটা এন থেকে কয়টা এন হয়ে যাবে? 8টা এন হয়ে যাবে। 3টা থাকবে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, যাকে কি বলবো আমরা? প্রতিপাদক কোষ সমষ্টি। 3টা আলাদা আলাদা এন থাকবে নিউক্লিয়াসগুলো। আর মাঝখানে দুটো থাকবে, তাদেরকে কি বলা হচ্ছে? প্রতিপাদক কোষ সমষ্টি। প্রথমে দুটো এরকম আলাদা আলাদা করে থাকবে, তাই না? এন এন করে, পরবর্তীকালে সেটা 2n হয়ে যায় কিছু ক্ষেত্রে। তারপরে কি হচ্ছে? সাইনার্জিডস। দুটো সহকারী। এই যে ডিম্বক রন্ধ্রের দিকে যেটা আছে, যে 3টা আছে, 3 3 6 আর 2 8, ডিম্বক রন্ধ্রের দিকে যেই 6টা আছে তাদের মধ্যে দুটা কি? সাইনার্জিডস, আর একটা কি হয়ে যাবে? ডিম্বাণু, তাই না? আচ্ছা, হয়ে গেল। এবার কি? ভাষা লিখতে মানে কি? শুধু চিত্র ভাষা? ভাষাও লিখতে লাগবে। 5 থাকবে না?
এই দুটো ছবি আঁকবি, এই পয়েন্টিংগুলো করবি আর ওই যে কথাটা লিখে দিবি, হয়ে গেল। কপি। এবার কি করতে হবে, জায়গা বের করতে হবে, তাই না? কোনো জায়গা আছে? এটার মাথায় কি আঁকলাম আমি? অনেকগুলো পরাগরেণু এসে পড়েছে পরাগযোগের ফলে, ঠিক আছে? কি এসে পড়েছে? পরাগরেণু। বোঝা গেল? এই লাইনটাকে একটু চওড়া করি, ঠিক আছে? তাহলে ভালো। আচ্ছা, এবার এদের থেকে কি হবে বল? দণ্ড তৈরি হবে এরকম করে। তাদের মধ্যে একটা দণ্ড কি হবে, অনেকটা বড় হয়ে এদিকে চলে যাবে ডিম্বাণুর কাছে, ঠিক আছে? আরো বড় করতে হতো রে। কালিটা ছোট করে পাতলা। দাঁড়া, এই জিনিসটাকে আমি জুম করে রাখছি এখানে, ঠিক আছে? বোঝা গেল? এখানে কি পড়ছে? পরাগরেণু পড়ছে, পরাগরেণু পড়ছে, পরাগরেণু পড়ছে। এদের মধ্যে কি আছে? এন করে আছে সবার মধ্যেই, ঠিক আছে? একটা নিউক্লিয়াস আছে। তো এখান থেকেও কিছুটা তৈরি হলো, এখান থেকেও তৈরি হলো, এখান থেকেও কি তৈরি হলো। একটু চওড়া করে রাখতে হবে, ঠিক আছে? এরকম করে তৈরি হলো ধর। এর মধ্যে কি থাকছে? এই এনটা এখান থেকে বের হয়ে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। নিচে দুটা এন তৈরি করে নেবে, ঠিক আছে? দুটা এন তৈরি করে নেবে। বোঝা গেল? দুটা এন তৈরি করে নেবে। এই দুটার মধ্যে একটা কি হয়ে যাবে তোর? পরাগরেণু। বোঝা গেল? এটা ছবিটা আর কিছু না আঁকলেও চলবে। দেখ কি বলেছে, পরাগরেণুটা দুটা পুংগ্যামেট তৈরি করে নিল, তাই না? পরাগনালী সৃষ্টি হলে পরাগরেণু নিউক্লিয়াসটি বিভাজন ঘটে আর দুটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা জনন নিউক্লিয়াস উৎপন্ন করে। পুংগ্যামেট দুটি পরাগনালীর অগ্রভাগে অবস্থান করে। পরাগনালী ক্রমশ দীর্ঘ হয় এবং তার অগ্রপ্রান্তে ডিম্বকে প্রবেশ করে। এরপর কি বলছে? পরাগনালীর অগ্রপ্রান্ত বিদীর্ণ হয়ে দুটি পুংগ্যামেট বা শুক্রাণু ডিম্বকের ভিতরে ভ্রূণস্থলিতে মুক্ত হয় আর একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়, যার ফলস্বরূপ কি হচ্ছে? ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট উৎপন্ন হচ্ছে। তাহলে কি হচ্ছে? এরকম থাকলো। এটা কি হবে এরপরে? এরপরে এটা কি হবে বল? এখান থেকে কোথায় যাবে? একদম এটার মাথায় চলে যাবে দুটা, তাই না? এন এন থাকলো, এন এন। তারপরে কি হবে? এরা মিলে এই যে এই ডিম্বকটার কাছে চলে যাবে এখানে, তাই না? এটারই তো এই পার্টটা, এটার উপরের পার্টটা, এটার নিচেই তো এটা আছে, তাই না? তারপর এরকম করে কোথায় যাবে? এখানে গিয়ে বিদীর্ণ হয়ে যাবে, এখানে যাবে, নিচে গিয়ে বিদীর্ণ হয়ে যাবে। দুটার মধ্যে একটা কি করে দেবে? একটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আরেকটা কি হয়ে যাবে? এই ডিম্বাণুর সঙ্গে মিলন হয়ে জাইগোট গঠন করে নেবে। বোঝা গেল? এটার নিচেই তো এটা আছে, উপরের পার্টটাকে জুম করে রেখেছি। তো এটা নিচে বড় হতে হতে নিচে এরকম করে নিচে চলে গিয়ে ডিম্বাণুর ইয়ের কাছে চলে যাবে, ডিম্বকের ভিতরে প্রবেশ করবে আর ভ্রূণস্থলিতে চলে যাবে। ভ্রূণস্থলিতে গিয়ে প্রাচীর টাচীর বিদীর্ণ হয়ে যাবে, মানে ফেটে যাবে। তারপর কি হয়ে যাবে? দুটার মধ্যে একটা নিষেক ঘটাবে, আরেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, জীবন বিজ্ঞান তাহলে আজকে এতটুকু থাকলো।